আমি শ্রীজাতদার কাছে একদম শুরুতে একটা জিনিস একটু জিজ্ঞেস করব যে কবিতায় মধ্যবিত্ত প্রসঙ্গ এইটাকে তুমি কিভাবে দেখো, এইটা যদি দু কথা বলে তারপর তুমি কবিতা পড়ো আর কি। ধন্যবাদ পৃথ্বী, এবং আরও একবার কেসিসি বৈঠকখানা, সঞ্চারী এবং চন্দ্রিল দুজনকেই ধন্যবাদ জানাই, যারা এই সুযোগও করে দিয়েছেন মধ্যবিত্ত সংক্রান্ত কবিতা পড়বার। একটা জিনিস প্রথমেই আমি আপনাদের জানাই, আশ্বস্ত করি যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি একটাও নিজের কবিতা পড়ব না। আমি যারা বাংলা কবিতায় ভালো কবিতা লিখেছেন সেই রকম কিছু মানুষের কবিতা বেছে এনেছি, ফলে আপনাদের কাছে পীড়াদায়ক খুব কিছু একটা হবে না। এবং ছোটোবেলা থেকে যাদের কবিতা আমাদের বড় করেছে, তার মধ্যে পৃথ্বী তুমিও একজন, তুমি আমাদের পরের প্রজন্ম, কিন্তু তুমিও তাদের কবিতাই পড়ে হয়তো বেড়ে উঠেছো। কবিতা অনেক রকম হয়েছে, মানে বাংলা কবিতাও অনেক রকম নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে, অনেক রকম স্বর তাতে সামিল হয়েছে, কিন্তু বাংলা কবিতার মধ্যে একটা চিরকালীন ফল্গু মধ্যবিত্ততা ছিল, যেগুলো আমাদের বেড়ে ওঠাকে খুব সমর্থন করেছে। আমি কবিতা থেকে যদি সমর্থন না পেতাম তাহলে নিজে হয়তো আমি লেখালেখিতে আসতাম না। ফলে আজকে আমার পড়া 25 জন শ্রেষ্ঠ কবির মধ্যে হয়তো 3 জনকে 4 জনকে আমি তুলে আনতে পেরেছি, যাদের কবিতার মধ্যে একটা মধ্যবিত্ত যাপনের ছবি উঠে এসেছে বরাবর। এবং তখন আমার মনে হয়েছে, আরে এটা তো আমার বাড়ির কথা, আমার মনের কথা, আমার জীবনের কথা। সেইভাবেই বাংলা কবিতায় আমি আমার রাস্তাটুকু খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। আজকে সেসবের মধ্যেই কয়েকটা লেখা আমি শোনাবো। তুমি প্রথমে কার কবিতা পড়বে? উৎপল কুমার বসু পড়ি। নিশ্চয়ই। এবং এখানে বলি যে আমার কাছে সবসময় সব বই ছিল না। কালকে রাত্রে আমরা একটু ষড়যন্ত্র করছিলাম যে কার কার কবিতা পড়া যায়, তো আমাকে পৃথ্বী এবং চন্দ্রিল বই ধার দিয়েছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বই, এবং তার মধ্যে অতি ভদ্রতা করে কালকে চন্দ্রিল আমাকে ফোনে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আমি যদি বই নিয়ে যাই তুমি কিছু মনে করবে না তো? তা আমি তখন ওকে মনে করালাম যে আমি মধ্যবিত্ত শ্রেণী, চিরকাল বন্ধুর নোটসেই পড়াশুনো করেছি, ফলে বন্ধুরা কেউ বই দিলে আমাদের উপকার হয়, সে বই ফেরে না অনেক সময় ঠিক জায়গায়, সেটা আলাদা কথা। যদিও আজকে ওই জন্যই পাশে দাঁড়িয়ে আছেন যে দুটো বই ওর আমার কাছে আছে, ফলে উনি নিয়ে আবার ফিরবেন। বাড়ি ফিরে দেখি বারান্দায় টবের গাছে ছোট এক সাদা ফুল ফুটে আছে। এও কি সম্ভব? আমার অবিশ্বাসী 2 চোখ জলে ভরে যায়। আমি চুপ করে ওখানেই দাঁড়িয়ে থাকি বহুক্ষণ, যেন কত কাল। এই প্রসূতি এবং তার শিশুটিকে নিয়ে কি করব ভেবেই পাই না। প্রতিবেশীদের খবর দেব তো বটে, কাগজের লোকদেরও ডাকবো, কিন্তু আমাকে যে অবিলম্বে এদের জন্য রৌদ্রের ব্যবস্থা করতে হবে। চাই বাতাস এবং জল সুশীতল এবং কিছুটা খাদ্য। সে কোথায় পাবো? আপাতত অস্ফুটে বলি, আমি একটু ঘুরে আসছি। তার আগে তোমাদের এক সীমাহীন ভালোবাসার কথা জানিয়ে যাই, যা মানুষকে কাঁদায়, নয়তো কবিতা লেখায়, নয়তো বাজারে পাঠায়। আরেকটি লেখা পড়ছি উৎপল কুমার বসুর। বেশ শীত শীত করছে। রঘুনাথপুর থেকে ঝালদা যাওয়ার দিন বাসস্ট্যান্ডে পথের দেবতাকে দেখি যাত্রীদের গাড়িতে তুলে দিচ্ছেন আর কুশল জিজ্ঞেস করছেন প্রত্যেককে, কি খবর, সব ভালো তো? এক মহিলাকে শিশু সমেত বললেন, হ্যাঁ প্রথম 2টো সিট আপনাদের। কয়েকজন স্কুলের ছাত্রকে বললেন, 12 থেকে 22 তোদের, সামনের সিরিজে ইন্ডিয়া ভালো খেলবেই, বৃষ্টি হবে না, বাজি রইল। এক বৃদ্ধাকে হাত ধরে তুলে দিলেন ওই এক্সপ্রেস বাসে, ড্রাইভারের সঙ্গে হ্যান্ডশেক করলেন, আর কি নিয়ে যেন উভয়ের মধ্যে একটু হাসাহাসি হলো। জনৈক মাঝবয়সী লোককে বললেন, তাড়া নেই, সিগারেটটা শেষ করে উঠুন। আমাকে দেখে বললেন, ঠান্ডা পড়তে শুরু করেছে, গায়ে জড়ানোর মতো চাদর ব্যাগে আছে নিশ্চয়ই। আশ্চর্য, এটাও তো ওর জানবার কথা নয়। বাস ঠিক 8:30টায় ছাড়ল। রোদ উঠছে। উনি নেমে গিয়ে আমাদের বিদায় জানালেন। শুনলাম
সামনের সিটের ওই ভদ্রমহিলা শিশুটিকে বলছেন, ওকে বাই বাই করো, ওকে বাই বাই করে দাও। আমি দুটো লেখা আরও পড়ি। যাকে বলে কুইন্টেসেনশিয়াল, এর ঠিক বাংলা আমি জানি না, উৎপল কুমার বসু। কতদিন পর দেখা, ভুলে গেছি আপনি না তুমি করে বলতাম। ওই শকটের ভাঙা চাকাটিকে হেসে বলি, কোথায় কোথায় না ঘুরেছি তোমার সঙ্গে, তাহলে তুমিই হোক। কুয়োর শুকনো পাড়ে শতচ্ছিন্ন দড়িটাকে সস্নেহে একত্র করি। কতদিন তুমি যে আমার স্নান জল তুলে দিতে, ও মৃৎকলস। সেই শৈশব থেকে তুমি এ ত্রিশীতের বৃষ্টিমাতা হয়ে আছো। আজ ফাটল ধরেছে। পুরনো বাড়ির চৌকাঠ পার হয়ে ঘরে ঢুকে মনে হলো ওই দরজাকে আপনিই বলা ভালো। কেননা আমার বাল্যের ছুটোছুটি শেষ হলে সেই তো রুদ্ধ হতো প্রতিসন্ধ্যা, সশব্দে ও আশঙ্কায়। তাকে আজও ভয় করি। আর সেও কি আমাকে অন্তত কিছুটা অবিশ্বাস না করে পারছে? আপাতত উৎপল কুমার বসুর থেকে এটি শেষ কবিতা পড়ি, আমাদের সময় স্বল্প। কিন্তু আমি হায় লিখতে বসেছি নস্টালজিয়া নিয়ে। নিকট স্মৃতি সবসময় দূর স্মৃতিকে অবজ্ঞা করে। সে যেন খোদিত পাথর, যা সময়ে ধুয়ে যাবে না। কুয়াশা মুছে ফেলে তার অক্ষরগুলি নিশ্চয়ই পড়া যাবে। কেউ না কেউ পড়ে ফেলবে, আজ অথবা কাল। কিন্তু তৃতীয় দিন থেকে খেলা দূর স্মৃতির নিয়ন্ত্রণে। 42 বছর আগে হাওড়া স্টেশনে গণেশ নন্দী সেদিন আমার পিঠে হাত রেখে বলেন, আমাদের পূর্ণ সিনেমা ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলতে এসেছিলেন, চাকরির প্রথম চেক 321 টাকা 70 পয়সা, নাম্বার C2497, সেভিংস। মনে পড়ে? আমি চমকে উঠি, না কিছুই মনে পড়ে না। ওই স্মৃতি পাথরে খোদাই অক্ষর, হয়তো পাহাড়ের মাথায়, জঙ্গলে ঢাকা, গরু ছাগল চরে। কোনো রাখালদাস একদিন নিশ্চয়ই আমার দিক থেকে উঠে এক দুপুরের রোদেই সবটা পড়ে ফেলবেন। আজ হাওড়া স্টেশন প্রান্তিক আমার বিমূঢ়তা গণেশবাবুর রিটায়ারের পর চন্দননগরে গঙ্গার ধারেই ছোট দোতলা বাড়ি, ছাদ ঢালাইটুকু বাকি আছে, চলে আসুন না একদিন। অসীম আত্মতৃপ্তির কারণ হয়। গান বাজনা চলছে তো, তিনি স্মৃতি বিনোদনে আরেকটু এগিয়ে যান। ও না না, আপনি তো লেখালেখি করতেন। আমার ছোট শালারও বদভ্যেসটা ছিল। তারাশঙ্করবাবুর জামাইকে চিনত। সেবার হলো কি, আমি লাফ দিয়ে যেটিতে সদ্য সাঁটা লঞ্চে উঠে পড়ি। ওই দিকে বাবুঘাট। আমি তোমাকে একটা কথা একটু জিজ্ঞেস করতে চাইছি, সেটা আমি নিচেই দেখতে পাচ্ছি ভাস্কর চক্রবর্তীর বই রাখা রয়েছে। এখন এটা আমরা যারা কবিতা পড়ি বা এই আলোচনায় আর কি বিশেষভাবে উঠে আসে যে ভাস্করের কবিতায় যতটা মধ্যবিত্ত জীবনযাপন বা দর্শন যতটা সরাসরি এসছে, উৎপল কুমার বসুর কবিতায় সেই অর্থে আমি বলছি, মানে এটা আমার মনে হয় সেটা সরাসরি ঠিক অতটা খুঁজে পাওয়া যায় না মধ্যবিত্তের যাপন দর্শন। আমি বলছি যে তুমি সুখ দুঃখের সাথে তুমি উৎপল কুমার বসু পড়লে আর কি, আমি খুব আশ্চর্য হয়েছিলাম কাল যখন বললে যে পড়বে। মানে তুমি উৎপল কুমার বসুকে কেন বাঁচলে, মানে মধ্যবিত্তের কবিতায় মধ্যবিত্ত এই দেখো, উৎপল কুমার বসুকে পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে মধ্যবিত্তপনাকে বা মধ্যবিত্তের যে দৈনন্দিন যাপন, তাকে উনি উপমা হিসেবে খুব সুন্দর ব্যবহার করেছেন। কবিতাটা হয়তো চলে যাবে অন্য কোনো দিকে, সে একটা উড়াল নেবে। সে মধ্যবিত্ত ভাস্করের ওই ছোট ঘরটায় বিটি রোদে আটকে থাকবে না, যেটা আবার ভাস্করের বিশেষত্ব। ভাস্কর দম আটকে দেন এবং ভাস্কর একটা সংক্রমণ তৈরি করেন। উৎপল একটা মুক্তি দেন। কিন্তু কোথাও কোথাও উৎপল চমৎকারভাবে মধ্যবিত্ত যাপনকে উপমা হিসেবে ব্যবহার করেন। যে উপমাগুলো বা যে রূপকগুলো বা যে চিহ্নগুলো আমাকে খুব টানে। এই যে কথোপকথনটা, একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে এসেছিল, একটা চাকরির প্রথম চেক, এই যে চাকরি কথাটা, হ্যাঁ, এই একটা শব্দ বুঝিয়ে দেয় এই মানুষটার অবস্থান একটা শহরে
বা একটা বৃত্তের যে ধারণা তার মধ্যে সে কোথায় থাকে। এইটা উৎপল খুব চমৎকার একটা কৌশলের সঙ্গে করতেন। সেই কৌশলটা খুঁজে পেলে এক ধরনের মজা, না পেলেও আরেক ধরনের মজা, কিন্তু সেই কৌশলটা উৎপলের মধ্যে ছিল। যেমন ভাস্করের ছিল একেবারে নিবিড় একটা মধ্যবিত্ত যাপন, হ্যাঁ, একটা নৈরাশ্য, একটা হতাশা, তার মধ্যে উড়ালটা নেই এবং উড়ালের আশাও নেই, যে কারণে ভাস্কর ওই সংক্রমণের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যান। মানে ভাস্করকে আমরা দূরে ঠেলতে চাই এবং তারপরে ভাস্করের উপরেই ঝাঁপিয়ে পড়ি আবার, যে উনি আমাদের ত্রাতা এবং উনি শেষমেশ আমাদের গিলে নেবেন। তো সেই কারণে ভাস্করের কবিতা আরও অনেক বেশি করে মধ্যবিত্ত, এটা সত্যি, তোমার কথাটা আমি স্বীকার করি। তুমি কি এবার তাহলে ভাস্করের কিছু কবিতা পড়বে? তাই পড়ি, আমাদের কতক্ষণ সময় আছে? এই একটি বই থেকেই কয়েকটি লেখা পড়ব। এই বইটি আমাদের অনেকেরই খুব প্রিয় বই, এসো সুসংবাদ এসো। তার প্রবেশক কবিতাটি পড়ি, তারপর দু একটি কবিতা পড়ব। তাহলে শুরু করছি আবার স্রেফ নমস্তে জানিয়ে। আবার যে আপনাদের কাছে আমি ফিরে আসতে পারবো কোনো দিন, বজায় থাকবে সেই পুরনো হাসি, ভাবতেই পারিনি কখনো। এতদিন আয়নার পেছন দিকে আমি খালি পায়ে চুপচাপ বসেছিলাম। আমার মাথার ভেতরে মেঘ জমছিল। সারাদিন আমি শুনতে পেতাম বৃষ্টির শব্দ, দেখতে পেতাম হালকা সাদা মেঘ ভেসে চলেছে মাথার চারপাশ দিয়ে। চিঠি ফিঠির আশা আমি করতাম না কোনো দিন। তাছাড়া সত্যি কথা কি, পেতামও না চিঠিপত্তর। খাবার দাবার বলতে আমার ছিল রাশি রাশি চুইংগাম। আমি সারাক্ষণ সেই সব চিবোতাম বসে বসে আর ঘুমিয়ে পড়তাম তার ওপর। এইসব অনেক পুরনো দিনের ঘটনা। নতুন ঘটনা বলতে আমি আবার খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া চোখের জল। লিখেছি যা লিখে না রাখলেই নয়। নিয়ে এসেছি ভাঙা একটা ক্যানেস্তারা, যা দ্রুত বাজিয়ে শোনাচ্ছি আপনাদের। এটা অমোঘ ভাস্কর চক্রবর্তী। মানে এই এই বই থেকেই আর দু একটা লেখা পড়ি। রাত্রিকালীন। যখন পাশের বাড়ির আলো নিভে যায় তিনতলায়, আমরা বুঝি গভীর হলো রাত। আর নক্ষত্রের পাশে স্তব্ধ সহস্র নক্ষত্র। আর বিশাল এক আকাশের নিচে শুয়ে থাকতে থাকতে আমরা স্বপ্ন দেখি আমরা সুখী হয়েছি। আমাদের ছেলেপুলে সুখী হয়েছে। তাদের ছেলেপুলে মেয়েদের কাছে এটা চাইছে সেটা চাইছে। সেই সব হচ্ছে বোকামি যা আমরা জমিয়ে রাখি আমাদের জীবনে। শীতের শেষে গাছের ন্যাড়া ডালপালার ভেতর দিয়ে চাঁদ এগিয়ে আসে আমাদের জানলার কাছে। আমরা আরও ঘুমের দিকে সরে যাই। আমরা ভালোবাসার কথা লিখে রাখি, আমরা দুঃখ কষ্টের কথা লিখে রাখি আমাদের খাতায়। ওহে আমি আর ফিরব না, সেই যে বলেছিলাম গত বছর, সত্যি নয়। আছে ঘামে ভেজা গেঞ্জি আর জামা, আর হাওয়ায় এই তো ঘুমিয়ে পড়ছি এখন, আবার ঘুমিয়ে পড়ছি। ঘুমোতে ঘুমোতে শুনছি কথাবার্তা, শুনছি দূরের বারান্দা থেকে ভেসে আসছে বয়স্কা অবিবাহিতা মহিলাদের রাত্রিকালীন দুঃখের গান। আর একটা দুটো ভাস্কর পড়তে পারি। আসলে সেই ইচ্ছে আমাদের সকলেরই, কিন্তু সময়ের একটা নিগড় মানতে হচ্ছে বলে, নইলে। স্মৃতি। এই কবিতাটা শুরুই হচ্ছে অদ্ভুতভাবে, যেন এর আগের একটা অংশ কোথাও লেখা হয়েছে, সেটা ছাপা হয়নি। এবং বিনাদির কথা আর নাই বা লিখলাম। এই তো 22/2/72 বিকেল কিভাবে কাটিয়েছি লিখে রেখেছি কি কিছু। লেখার জন্যে আছে মাছের চোখ, চিড়িয়াখানা, কাঠের ঘরবাড়ি এবং আরও অনেক কিছু। শুধু এক এক দিন দূরের নীল সমুদ্র থেকে প্রবল হাওয়া ছুটে আসে শহরে, আর আমরা খুঁজি চাদর আর ট্যাবলেট। আর বাংলা উপন্যাস বুকে টেনে নেয় যুবতী, নামে চাঞ্চল্যকর রাত। দোতলা তিনতলা বাড়িগুলো ঘুমিয়ে পড়ে, একতলা বাড়িগুলোর মনে হয় কোনো দুঃখ নেই আর।
আমরা ছাদের ওপর একা দাঁড়িয়ে থাকি, থেকে থেকে হাওয়া আসে, আর আশপাশ থেকে হারমোনিয়াম বেজে ওঠে হঠাৎ বিস্মৃত প্রায় গানের সুরে। মনে পড়ে রাতের পর রাত বাড়ি ফিরে আসা। মনে পড়ে আকাশের দূর কোণায় সেই কবে একটা মাত্র তারা জ্বলেছিল, জ্বলে যাচ্ছিল, লিখে রাখিনি কিছুই। এই পাড়া, এই যাপন আমাদের সবারই খুব চেনা, কেবল ভাস্কর সেটাকে কবিতায় রূপায়িত করতে পেরেছেন। এই যা ছায়াপথ, এইটা দিয়েই ভাস্কর চক্রবর্তীর কবিতা শেষ করি। কি অসম্ভব একটা লেখার, কি অভূতপূর্ব লেখার শেষ পংক্তি। চারিদিকে শুধুই ভালোবাসার কথা, গল্পে উপন্যাসে একজন আরেকজনকে ভালোবাসে আর তাদের বিয়ে হয়ে যায়। অফিসে কারখানায় আছে কত রকমের অফিসার আর আর্দালি, কলেজে গানের স্কুলে আছে কত রকমের অধ্যাপক আর সঙ্গীতাচার্য। ভালোবাসায় ঝকঝক করছে তাদের মুখ, ঝকঝক করছে তাদের চশমা, আংটি আর জামার বোতাম। আমার দুঃখ এই, আমার স্বপ্নগুলো আমি স্পর্শ করতে পারি না হাত দিয়ে। সারাদিন আজ শুধুই তোমার কথা মনে পড়ছে। সমুদ্রের পাশে ছোট্ট একটা শহর, হালকা পায়ে কোন শিশুদের সঙ্গে তুমি খেলে বেরিয়েছো আজ? বিছানায় কার জামা ধরে তুমি টান দিচ্ছ এখন? নোংরা আর ঘেমে ওঠা চেহারা নিয়ে আমি সুন্দর কাটালাম এবারের গ্রীষ্মাবকাশ। আর এখন শীতের রাতে দূরে শান্ত বিটি রোড, আমি কিছুই করছি না, আমি ঘুমোচ্ছি না, লিখছি না, শুধুই মনে পড়ছে আমাদের পুরনো সকালবেলার কথা আর বিকেলবেলার কথা। রাত্রি দিন আমি অলৌকিক একটা ট্রফি বয়ে নিয়ে চলেছি তোমার জন্য। ভাস্কর এক জায়গায় লিখেছিলেন, শুনতে শুনতে মনে হচ্ছে যে উনি লিখেছিলেন শব্দে রহস্য থাকে যা কবিতা করে তোলা যায়। মানে প্রত্যেকটা শব্দ কি আশ্চর্য পর পর বসিয়ে উনি এমন একটা কবিতা তৈরি করছেন, ঘুরের মতো আর কি। আমি তোমাকে একটা জিনিস একটু জিজ্ঞেস করি ভাস্কর প্রসঙ্গে, ছোট করে তুমি যদি দু কথা বলে তারপর পরে যাও। সেটা হচ্ছে যে ভাস্কর এক জায়গায় লিখছেন যে আমার মতো গরিব বাড়ির ছেলের কাছে কবিতা এসেছিল মুক্তির আশা নিয়ে। আমি বলছি যে এখন যে কবিতা লেখা হচ্ছে তাতেই মধ্যবিত্ত যাপন বা ইত্যাদি যে মুক্তির আশা, তুমি কি সেই এখনকার কবিতা পড়ার মধ্যে তার কোনো চিহ্ন পাও? হয়তো পাই, কিন্তু কম, সত্যি বলতে কি পৃথ্বী। কারণ আমরা যে সময়টায় বড় হচ্ছিলাম, ৯-এর দশক, আমরা তখনও বুঝিনি যে ২০০০-২০০৫ থেকে পৃথিবীর ছবিটা একেবারে অন্যরকম হয়ে যাবে। মানে বড় হওয়াগুলো বদলে যাবে। মানে আমার আগের প্রজন্ম যেভাবে বড় হয়েছেন, আমিও সেভাবেই বড় হয়েছি। আমার মা মধ্যবিত্ত বলতে যা বুঝতেন আমিও তাই বুঝতাম, কিন্তু আমার বন্ধুর ছেলেমেয়েরা মধ্যবিত্ত বলতে তা বোঝে না। তাদের ধারণা বদলেছে এবং তারা সংযোগের মাধ্যমগুলোও তো এত বদলে গেছে আমাদের। এই যে সবচেয়ে বড় কথা, কে সারা সপ্তাহ কি কবিতা লিখছি এটা নিয়ে কোথাও একটা হাজির হয়ে পকেটে ১০ টাকা নিয়ে সারা সন্ধে কাটিয়ে একে অপরের কবিতা কাটাছেঁড়া করে বাড়ি ফেরবার যে একটা যাপন, সেইটা চলে গেছে। আমি বলছি না সেইটাই খুব মধুর ছিল, এবং এখন যা হচ্ছে তার, এখন হয়তো হোয়াটসঅ্যাপে একটা কবিতা যাচ্ছে কারো কাছে, কিন্তু এই যে কবিতাকে ঘিরে বেঁচে থাকবার একটা সময় অতিবাহিত করতে পারারও যে ক্ষমতা, সেইটা এখন অনেক কমে গেছে। কারণ আমরাও যখন বড় হয়েছি আমাদের অনেক কম দৌড়তে হয়েছে। আমি যেটা দেখি আমার বন্ধু বান্ধবদের ছেলে মেয়েদের মধ্যে, তাদের কবিতা নিয়ে আগ্রহ নেই বললে মিথ্যে কথা বলা হবে, এবং চমৎকার সমস্ত কবিতা লেখাও হচ্ছে, কিন্তু কবিতাকে যতটা সময় আমরা দিতে পেরেছিলাম, যাকে দূর থেকে দেখে বোকামি বলে মনে হতো, এবং অনেকে আমাদের বোঝানোর চেষ্টাও করেছিল সেটা বোকামি, এবং সেটা বুঝেও আমরা বোকামি করে গিয়েছিলাম, সেই বোকামির পরিমাণটা একটু কমে গেছে। ফলে আমি সেরকম লেখা একটু কম পাই। আমি এবারে তোমায় অনুরোধ করব, তুমি পরবর্তীতে যা কবিতা পড়বে বেছেছ তুমি সেগুলো পড়ো। আমাদের বোধহয় সময় আস্তে আস্তে শেষের হ্যাঁ, দিকে। আমি আসলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়তে চাই। সেইটা আমি কিন্তু বলবো যে সেটার কৃতিত্ব যাবে চন্দ্রিল ভট্টাচার্যকে। কবিতাগুলো উনি বেছে দিয়েছেন, এবং
বেছে দিয়েছেন। আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভীষণ অনুরাগী, আপনারাও নিশ্চয়ই। তো এই লেখা দুটো আমারও খুব কাছের। পৃথ্বীও সঙ্গে করে উত্তর কলকাতার কবিতা এনেছিল, কিন্তু সে বইতে মনে হয় আজকে আর ঢোকা যাবে না। আমরা দুটো লেখা পড়ছি। সামনের বাড়ির বউ। আমি বলে রাখি যে আমার সঙ্গে আরও ছিল, তাদের নাম অন্তত করা দরকার, পিনাকি ঠাকুর এবং রানা রায়চৌধুরীর কবিতার বই। কিন্তু আমার ধারণা এই উৎসব বছর বছর হবে। এবছর এমন সাফল্য পেয়েছে, থেমে যাওয়ার কোনো কারণ নেই। কি পরের বার ডাক পাবো না? এবারেই সব? ও, তার মানে পরের বার আমায় ডাকবে না। ঠিক আছে, আমি এবারেই সব পড়ে যাই। পরের বার মনে হচ্ছে এবারে কিছু একটা গন্ডগোল করেছি নিশ্চয়ই। তাহলে প্রসূন বন্দ্যোপাধ্যায়, পিনাকি ঠাকুর, রানা রায়চৌধুরী তিনজনের একটি করে কবিতা আমি পড়ি। ও কেন জ্বালায় ঘরে অসভ্য আলো, মৃদু লাল। আমি কি বুঝি না ভাবো, কিছুই বুঝি না ভাবো। কেন ওর অন্তর্বাসগুলি এমন রঙিন হলো, কেন ও উদ্ধতভাবে সেগুলিকে মেলে দেয় বারান্দার তালে। আমাকেও শ্যামলদা চিঠি দেয়, উত্তরের অপেক্ষায় স্কুল ফেরতা পথে দাঁড়ায় প্রত্যহ। আমি তাকে কি লিখব, আমারও তো বয়স হয়েছে। ভূগোলদি বকেন তবু, কামচাটকা উপদ্বীপ কোথায় তা আমি কেন জানতে যাব, আমার কি। আমি জানি ভূগোলদির বাচ্চা হবে, ব্যাস। পাঠ্য বইয়ের কিছু মাথায় ঢোকে না আজ। দু দিদিরই বিয়ে বাকি, আমার তো ছাড়। পড়তে বসলেই তবু দেখতে পাই সামনের বাড়ির বউ ছোট্ট ঘরে জ্বেলে দিচ্ছে অসভ্য আলো। পাখা ঘুরছে, পর্দা দুলছে কিছু, বারান্দায় উঠছে তার অন্তরের রঙিন নিশান। শ্যামলদা, তোমাকে আমি কি লিখব উত্তর? চিৎচোর দেখব না, আর যাব না ধর্মতলা, খাবো না মোগলাই। বরং এক্ষুনি তুমি চাকরি নাও, কিচ্ছু শুনবো না। এক্ষুনি আমাকে দাও ওই ঘর, ওই আলো, ওই সব, বারান্দার তারে। এবং বললে হয়তো প্রসূনদাও অপরাধ নেবেন না যে এর মধ্যে ভাস্কর প্রচ্ছন্নভাবে আছেন। রানাদার কবিতা আমার জন্য বেছে দিয়েছেন পৃথ্বী। তো হ্যাঁ, ওইটা এই বইটা আছে, তুমি একটু বের করবে ততক্ষণ? আপনাদের খুব সময় নিয়ে নিচ্ছি না তো, মানে হাঙ্গার এই কবিতাটার নাম, পিনাকি ঠাকুর। হ্যাঁ রে শাশ্বত, লিস্ট থেকে তোর নাম কেটে দেয় অদৃশ্য হাত। আহারাদি সহ সুন্দরবন 300 টাকায়, পকেট ফক্কা। প্রকৃতির মহাসান্ত্বনা তুই কবে দাম দিয়ে কিনতে পারবি? বনবাংলোয় অন্তত এক জাগর রাত্রি, প্যাকেজ ট্যুরের দলবল নিয়ে ওয়াচ টাওয়ার যদি দেখা দেন দক্ষিণ রায়। রাত্রে ওদের নাম নিতে নেই, নদী সাঁতরিয়ে মোড়ের সামনে সুন্দর তুমি এসেছিলে, দেখি থাবার চিহ্ন, অরুণ বরণ গায়ে ডোরা দাগ। না রে শাশ্বত, বেড়াতে যাওয়ার ওই কটা নোট জোগাড় হলো না। লিস্ট থেকে ঠিক নাম কেটে দেয় ঘূর্ণি চেয়ারে বসা অদৃষ্ট। আমরা চেয়েছি শ্রমের সুযোগ, রাজা বা লিডার হতে চাই নে মা। ভগবান তুমি ক্ষুধার অন্ন, ক্ষুধা মানে খিদে, হ্যাঁ হ্যাঁ হাঙ্গার। 500 বছর অনশনরত দিন বঙ্গজ পেটের হাঁকারে, ঘূর্ণি চেয়ার দুহাতে ঘুরিয়ে কেটে ছিঁড়ে খাবো অদৃশ্য হাত। আর এই অসামান্য কবিতা বেছে দিয়েছেন পৃথ্বী। রানা রায়চৌধুরী। আমেরিকা থেকে গোল আসছে। আমি মাকে বললাম, জানো তো বিশ্বকাপ ফুটবলের এই খেলাটা আমেরিকা থেকে আসছে। ছাদে অ্যান্টেনা, অ্যান্টেনা থেকে তার, তার দিয়ে চুঁয়ে চুঁয়ে খেলা আসছে। তার দিয়ে চুঁয়ে চুঁয়ে সবুজ মাঠ আসছে, গ্যালারি আসছে, দর্শকদের চিৎকারও। ওই যে মারাদোনাকে মারলো, মারাদোনার যন্ত্রণায় ছটফট করছে, ওই যন্ত্রণাটা আমাদের অ্যান্টেনায় আটকে গেল। তারপর তার দিয়ে এই আমাদের ঘরে আমরা এখন যন্ত্রণা উপভোগ করছি। এই যে গোলটা হলো,
গোলকিপার কীরকম অসহায় দেখো, যেন আর একটু অল্প বয়সে ঝাঁপালে গোলটা বাঁচানো যেত। আরও কয়েক বছর আগে কবিতা না লিখে যদি ফিস্ট করা, গ্রিপিং এইসব প্র্যাকটিস করতো, তবে আর এভাবে সকলের সামনে অপমান হতে হতো না। ওই অপমানটুকু আমেরিকা থেকে কত তাড়াতাড়ি হুবহু আমাদের বাড়িতে। আমরা এখন ফার্স্ট চ্যানেলে অপমান উপভোগ করছি। ওই দেখো মারাদোনা ড্রিবল করছে, চুক্কি মারছে, ফলস মারছে। আমেরিকা থেকে ওই সব চুক্কি ফলস আমাদের ঘরে এসে ঢুকছে এবং বলটা জালে জড়িয়ে গেল। এই এত রাতেও আমাদের ঘর ভর্তি আমেরিকা, অ্যান্টেনা দিয়ে গোল আসছে, আর আমরা জাল থেকে বল কুড়িয়ে আনছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রীজাতদা।